নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 অর্থাৎ দুপুর 11:40 দুটোর টাইমে আমার প্রতিদিনের প্রোগ্রাম থাকে। এবং আপনাদের সামনে যে এপিসোড আমি করছিলাম লোকনাথ ব্রহ্মচারী বাবার তার জীবন কাহিনী এবং তার বাণী, নানা রকম এরকম অলৌকিক ঘটনা লোকনাথ বাবা ঘটিয়েছিলেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই সাধকদের বাণী গ্লোব টিভির পর্দায় আমি বহুদিন থেকে আপনাদের সামনে প্রচার করছি এবং তাদের জীবন কাহিনী তুলে ধরছি। এই মহাপুরুষ সাধকদের বাণী প্রচার করতে করতে এই মহাপুরুষদের যদি 80% গুণাগুণ অর্থাৎ 80% গুণাগুণ যদি আমার মধ্যে আসে, তবেই গিয়ে আমি মানুষের মঙ্গলের কাজ করতে পারবো। তন্ত্রক্রিয়া এমন একটা ক্রিয়া যে ক্রিয়ায় উত্তীর্ণ হতে গেলে সাধনা লাগে। এই যোগ বল যোগ সাধনা না থাকলে তন্ত্রক্রিয়া দ্বারা ফল প্রাপ্তি হয় না। কেন? প্রথমত বাক সিদ্ধ হতে হবে, যেটা বলবো সেটা ঘটবেই ঘটবে। আর দ্বিতীয় থাকবে হাত যশ। যে দ্রব্য দিয়ে যে প্রয়োগ দিয়ে যজ্ঞে আহুতি প্রদান করা হবে সেই হাত যশের গুণাগুণ এবং বাক সিদ্ধতা মন্ত্রে উচ্চারণে মানুষ পুণ্য থেকে পুণ্য ফল লাভ পাবে। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, ওখানে গৃহ মন্দির, ওখানে যজ্ঞ হয় আমার, আর তারাপীঠ মহাশ্মশানে। এছাড়াও দুটি চেম্বার রয়েছে ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। নিজের মনকে পবিত্র করতে হয়, তবেই গিয়ে একজন ভালো মানুষ হতে পারেন। আর ভালো মানুষ হলে তবেই একজন ভালো জ্যোতিষী হতে পারবেন। তাহলে নিজের ভক্তের মঙ্গলের চিন্তা সবসময় আসবে। যার জন্য মানুষকে লেখা আছে সমস্যা সমাধানের পর প্রতিকারের মূল্য নেওয়া হয়, এটা একদম বাস্তব। যারা চেম্বারে এসছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তারাও বুঝতে পারবেন, কারণ এরকম লেখা অনেকেই লেখেন, ঠিক কথা, কিন্তু বলে এই কাজের জন্য নয়, ওই কাজের জন্য নয়, পুজোর জন্য এই খরচ লাগবে, এর জন্য এই খরচ লাগবে, আমার কাছে কোনো রকম খরচ লাগে না। এই সাধকদের মতো নিজের মনকে যদি পবিত্র করা যায় তবে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা যাবে। আর ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করলে তবেই পূর্ণ ফল প্রাপ্তি হবে। যেমন হনুমানজির অনেকে ভক্ত রয়েছেন, তা হনুমানজি কি করেছিলেন? নিজেকে রামচন্দ্রের পায়ে মানে রামচন্দ্রের কাছে সমর্পণ করেছিলেন। তা সমর্পণ এমন জায়গায় দরকার যে যাতে জনসমাজের জীবনের মঙ্গল করা যায়, এরকম কারুর কাছে সমর্পণ করতে হবে। এটা গেল তো রামায়ণ। মহাভারতে আসলে দেখতে পাবেন ভীষ্ম নিজেকে সমর্পণ করেছিল হস্তিনাপুর, তার সিংহাসনের যে মহারাজ থাকবে তার প্রতি। হস্তিনাপুরের না, জনকল্যাণের উদ্দেশ্যে না। সুতরাং তার সমর্পণ একদিকে খারাপ রেজাল্ট হলো। আর হনুমানজির সমর্পণ রামচন্দ্রের প্রতি, সুতরাং তার যেটা ছিল জনকল্যাণমূলক কাজ। তাহলে এই সমর্পণ, নিজেকে কার প্রতি সমর্পণ করবেন, কার জন্য এগোবেন, কার জন্য লড়বেন, এইটাই হচ্ছে সব থেকে আগের প্রয়োজন। এই সমর্পণ জীবনে সব থেকে বড় জিনিস। আজকের এপিসোডে তার কিছু অংশ থাকবে, যেটা আপনাদের বললাম। লোকনাথ ব্রহ্মচারীর পর্ব নম্বর 13। কি একটা ঘটনা, বিশেষ একটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলি। সাধারণত এখন বর্তমানে দেখা গেছে প্রচুর বৃদ্ধাশ্রম হয়েছে। সন্তান একটু রোজগার করতে পারলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে, তাদের ফ্ল্যাট থেকেই, তাদের বাড়ি থেকেই তাদেরকে বিতাড়িত করে দেয়। আসুন, এরকম একটা ঘটনা লোকনাথ বাবা বলেছিলেন। পুত্রের কর্তব্য কি, সন্তানদের কর্তব্য কি, সেটা নিয়ে আজকের এপিসোড করছি। সামাজিক সম্বন্ধ ও কর্তব্য সম্পর্কে ব্রহ্মচারী বাবা লোকনাথ মতামত বড়ই স্পষ্ট ছিল। লোকশিক্ষার দিকে দৃষ্টি রেখে নির্দেশ দিতে বাবাজির কোনো ভুল হতো না। মাতা পিতার প্রতি কর্তব্য সম্বন্ধে একবার তিনি অন্যতম ভক্ত
মদন চক্রবর্তীকে বলেছিলেন, দেখো, পিতামাতার ভরণ পোষণ ও আনন্দ বিধান করে যে, সেই হয় প্রকৃত পুত্র। আমি কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসবো আরেকটু আলোচনা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেবাশিস মাইতি বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কি মাইতি? দেবাশিস। বুঝলাম না। দেবাশিস মাইতি। দেবাশিস, আচ্ছা, বলো দেবাশিস, কি জানবে তোমার? আমার জানা বলতে ক্যারিয়ার বিষয়ে একটু জানতে চাই, আর মানে বাধা বিঘ্ন একটু যাচ্ছে, তার প্রতিকার। আচ্ছা, বাধা বিঘ্ন, কি বাধা হচ্ছে তোমার? এই মানে ঠিক রকম সেটেল হচ্ছে না কোনো জায়গায় কাজ করার জন্য। আচ্ছা, তোমার জন্ম তারিখ বলো। 17/9/1999। টাইম বলো। টাইম হচ্ছে 3:34 PM। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আচ্ছা, শুক্রবার তোমার জন্মবার? শুক্রবার। শুক্রবার জন্মবার। এটা দেখতে পাচ্ছি যেখানে মকর লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম, জানো এটা? হ্যাঁ জানি। এবার যেটা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে তোমার সব কাজে বাধা হচ্ছে, তাই তো? যে কোনো কাজে কোনো কাজে বাধা হচ্ছে। দেখো, এখন যদি দেখা যায় এখানে বৃশ্চিক রাশির যে জাতক জাতিকা, তার সাথে মকর লগ্ন অনুযায়ী যদি মেলানো যায়, তাহলে সেই অনুযায়ী চতুর্থ ভাবে লগ্ন সাপেক্ষে শনি বক্রী অবস্থায়, বৃহস্পতি বক্রীযুক্ত অবস্থায় সেখানে অবস্থান করছে। ভাগ্যস্থানে একটা বুধাদিত্য যোগ লগ্ন সাপেক্ষে থাকার জন্য তুমি কি সরকারি চাকরির পরীক্ষা দাও? না, সরকারি ট্রাই করিনি। করনি। আচ্ছা, পড়াশোনা কতদূর করেছো? চতুর্থ পঞ্চমপতি শুক্র সে অবস্থান করছে সপ্তম ভাবে, রাহুযুক্ত চতুর্থপতি মঙ্গল সে চন্দ্রের সঙ্গে একাদশ ভাবে। পড়াশোনা তো ছোটবেলায় ঠিকঠাক ছিল, বড় হয়ে আর সেরকম হলো না। কি পড়াশোনা করেছো? ইঞ্জিনিয়ারিং করা আছে? না, করনি তো? ডিপ্লোমা তো আছে। ডিপ্লোমা? কিসের ডিপ্লোমা? হ্যালো, কিসের ডিপ্লোমা করেছো? কম্পিউটার। কম্পিউটার। আচ্ছা, আমি বললাম তোমার ইঞ্জিনিয়ারিং করা আছে কিনা, তুমি বললে না আমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তা ডিপ্লোমা এ টাইপ অফ ইঞ্জিনিয়ার তো? এ টাইপ অফ ইঞ্জিনিয়ার এডুকেশন, তাই তো? তুমি বাঁকুড়া থেকে বলছো আর আমি কলকাতা স্টুডিওতে, তুমি তো আগে বলনি। আমি তোমার হরোস্কোপ দেখে এই কথাটা আগে বললাম, হ্যাঁ কি না বলো? তাহলে এই যে জ্যোতিষ বিদ্যার অর্জন, এটা সাধনা ছাড়া হয় না, তাই তো? হ্যাঁ, একদম। সাধনা থাকতে হবে, মানুষের মঙ্গল করার উদ্দেশ্য থাকতে হবে, তবে এই গণনা সঠিক হবে, নচেত শুধু অর্থ উপার্জন হবে, ভক্তরা কোনো উপকার পাবে না। দেখো বাবা, এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছি, তোমার অল্পেতে খুব ঠান্ডা লেগে যায় কি? হ্যাঁ, ঠান্ডা লেগে যায়, সমস্যা। রাত্রিরে একটু দেরিতে ঘুমানোর প্রবণতা আছে, আছে না? হ্যাঁ, রাতে তো 1:30-2টা হয়ে যায়, তার আগে ঘুমানো হয় না। তাহলে এত দূর থেকে সব বলে দিচ্ছি তোমার সম্বন্ধে, তাহলে কোন জায়গাটা তোমার ড্যামেজ হয়েছে সেটা তো নিশ্চয়ই জানি। এখানে দেখো, যেটা দেখতে পাচ্ছি আমি, তোমার একটা শত্রু দ্বারা ক্ষতি করা আছে। তোমার হরোস্কোপ অনুযায়ী বর্তমান যে দশা যাচ্ছে, সেই দশাতে কোনো সমস্যা নেই চাকরির জায়গাটা, ঠিক আছে? কিন্তু একটা শত্রু দ্বারা ক্ষতি, তোমার যে হরোস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি লগ্নের উপর কেতু অবস্থান করছে এবং রাহু শুক্র একত্রিত ভাবে ওই সপ্তমে অবস্থান করছে, ফলে কিন্তু শত্রু দ্বারা একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবং রাশি বৃশ্চিক রাশি হওয়ার কারণে এই শত্রু দ্বারা ক্ষতিটা খুব তাড়াতাড়ি গায়ে লাগবে, যার ফলে কিন্তু তোমার সর্বকার্যে বাধা এবং চাকরি পাওয়াতে একটা ডিস্টার্বেন্স, একটা অলসতা ভাব কাজ করে। তুমি করো না, কিন্তু কিন্তু একটা লেথার্জি চলে, তোমার একটু দেরি হয়ে যায় হয়তো। হ্যাঁ, অবশ্যই। তবে এটা বাবা একটু গ্রহগত প্রতিকার তো এখানে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু দশা যেটা আছে ভালো দশা, কিন্তু শত্রু দ্বারা ক্ষতিটাকে কাটান করতে হবে, তবে কি ঠিক হবে। তুমি একজন ভালো তান্ত্রিকের পরামর্শ নাও, ঠিক আছে? এটা তন্ত্রক্রিয়া দ্বারা ঠিক হবে। আমি বাঁকুড়াতে বসি না, ঠিক আছে? তুমি একজন ভালো তান্ত্রিকের সঙ্গে শরণাপন্ন হও, যাতে এখানে বাধাটা কাটানো যায়। এই চালানটা ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে, চালানটা তুলে দিতে হবে, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে সহযোগিতা করি। আমার গ্লোব টিভি পর্দায় যে লাইভ অনুষ্ঠান থাকে, সেই লাইভ অনুষ্ঠানে টোটালি ফ্রি কনসালটেন্স, কোনো চার্জেস নেই। আমার চেম্বারে এসে আপনারা জানতে চাইবেন না পয়সা দিয়ে, আমার ফিসটা বেশি আমি মানি, কিন্তু পয়সা দিয়ে জানার দরকার নেই যে কবে কি হবে, তার জন্য আমার টিভির লাইভ অনুষ্ঠান আছে। যখনই সমস্যা হবে তখন আমার সাথে চেম্বার এসে যোগাযোগ করুন, নচেত কিন্তু জানার জন্য চেম্বার আসার দরকার নেই।
আর মানুষকে সমস্যা মুক্ত করে তারপরে কিন্তু পয়সা নিই, তার আগে কারোর কাছ থেকে আমি কোন রকম মূল্য নিই না প্রতিকারের। এটা টিভিতেও যেমন বড় বড় করে লেখা থাকে, নিউজ পেপারও থাকে, অন্যান্য জায়গাতেও থাকে। আমার চেম্বারে সে একই ভাবমূর্তি আমাকে পাবেন। টিভিতে একরকম কথা, চেম্বার আরেক রকম কথা, তা কিন্তু হয় না। আমি আরেকজন কলারকে দেখে নিই, তারপর লোকনাথ বাবার পর্বে আসছি। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা স্যার, আপনাকে প্রণাম। ভালো থাকুন। আমি প্রিয়া মুখার্জি বলছি, কোথা থেকে? দুর্গাপুর বেনাচিটি থেকে। আচ্ছা, বলুন কি জানবেন। 26শে জানুয়ারি 1988। এটা কি আপনার জন্ম তারিখ? হ্যাঁ। 26শে জানুয়ারি 1988, মানে রিপাবলিক ডের দিন জন্মেছেন। আচ্ছা, টাইমটা বলুন। হ্যাঁ স্যার, 26শে জানুয়ারি, টাইমটা রাত্রি 8:21। রাত্রি 1টা 21, মানে 25 তারিখ রাত্রে না 26 তারিখ রাত্রে? 8:21। ও 8টা 21। আচ্ছা, 8:21। জন্মস্থান কোথায়? দুর্গাপুর? হ্যাঁ। দুর্গাপুর, ঠিক আছে। আমার অনুষ্ঠানের আগে দেখেছেন কোনোদিন না আজকে প্রথম দিন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখি। দেখেন, মঙ্গলবার জন্মবার? হ্যাঁ স্যার। মঙ্গলবার জন্মবার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি সিংহ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। কথাবার্তা প্রচন্ড কর্কশ, লোককে স্ট্রেট কাট কথা বলে লোকের কাছে অপ্রিয় হন, মাথাটা খুব গরম। এবার প্রশ্ন কি নিয়ে বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে। আমি যেটা বললাম, লোককে স্ট্রেট কাট কথা বলে দেন, মাথাটা খুব গরম, এটা ঠিক তো? হ্যাঁ স্যার। এখন প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে, তাই তো? কি করছেন এখন আপনি বর্তমানে? বাড়িতে বসে আছি, বেকার। আচ্ছা, কতদূর পড়াশোনা করেছেন? টাইমটা শর্ট বলে ওই জন্য বলতে বলছি। এমএ করেছি বাংলা। বাংলাতে এমএ হচ্ছে, ঠিক আছে। বাংলাতে এমএ যদি থাকে, চাকরির জন্য চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ স্যার। মা, এইখানে কিন্তু চাকরির জায়গাটা খুব ভালো হবে না। আপনি টিউশনি করেন? হ্যাঁ 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 করি। আমাকে তুমি বললেও হবে। আচ্ছা, তা এক কাজ করো, টিউশনি করো। এমনি কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই, ঠিক আছে? কারণ কিছু কিছু জায়গা একটু পীড়িত হয়েছে, দ্বিতীয় ভাবটা পীড়িত হয়েছে, একাদশ ভাবটা পীড়িত হয়েছে। কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমার যদি প্রফেশন হিসাবে টিউশনিটা বেছে নাও, ছাত্র পড়ানো, ছাত্রছাত্রী পড়ানো, এইটা অপেক্ষাকৃত ভালো জায়গায় যাবে। কেমন? এইখানে যে বর্তমান দশা আছে, এই দশা অনুযায়ী কিন্তু একটা চাকরির যোগ থাকবে, কিন্তু এটা গুরুচণ্ডাল দোষ থাকাতে এই চাকরিটা পেলেও কিন্তু আবার চলে যাওয়ার সম্ভাবনা। একটা গুরুচণ্ডাল দোষের দশা যাচ্ছে তোমার হরস্কোপে, এটা কিন্তু ডিস্টার্ব। গুরুচণ্ডাল দোষ কি কি ডিস্টার্ব করে? এক হচ্ছে গুরুজনের সাথে ঝগড়াঝাটি ঘটায়, দুই হচ্ছে অর্থনৈতিক সমস্যা করে, হয়তো দুই হচ্ছে অর্থনৈতিক সমস্যা তৈরি করে, যেটা হচ্ছে তোমার একটা স্টেবিলিটি আসতে দেয় না। হ্যাঁ স্যার, হয়। আয়ের থেকে ব্যয়টা হটপাট করে বেড়ে যায় অনেক সময়, তাই তো? হ্যাঁ। আর চতুর্থ হচ্ছে সরকারি চাকরি বা সেই ধরনের কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে। যদিও বা উচ্চ পদ বা বেসরকারি চাকরি পেলেন, সেটাও কিন্তু আবার চলে যায়। এই গুরুচণ্ডাল দোষটা না কাটালে কিন্তু জীবনে উন্নতিটা হবে না, মানে চাকরির জায়গাটা। ওভারঅল দিকে গুরুচণ্ডাল দোষ অনেক ডিস্টার্ব করবে, আপনার বিবাহতেও ডিস্টার্ব করে অনেক সময়, এবং এই যে ছাত্র পড়াতেও ডিস্টার্ব করে। তার কারণ এটাকে না কাটালে তো মা হবে না। আপনি এক কাজ করুন, একজন ভালো জ্যোতিষীর পরামর্শ। বাড়ি থেকে অনেক চেষ্টা করছে, হচ্ছে না মা। তো এর জন্য একজন ভালো জ্যোতিষীকে দেখান। আমি তো দুর্গাপুরে বসি না মা, একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, আশা করি ভালো ফল হবে। আমার কাছে আসতে গেলে হাওড়াতে আসতে হবে, অথবা আমার বাড়ি আসতে হবে, আরজিকর হসপিটালের কাছে আমার বাড়ির মন্দির, অথবা আপনি দুর্গাপুরে কাউকে দেখাতে পারেন, একজন ভালো জ্যোতিষী দেখান, আশা করি ভালো হবে। কেমন? জয় মা তারা। তো যেটা ছিলাম লোকনাথ বাবার, আমি কিন্তু আমার এই যে টিভির প্রোগ্রাম করি, গ্লোব টিভির পর্দায় কমার্শিয়াল প্রোগ্রাম করি না। আমি মানুষের মঙ্গলের জন্য টেলিফোন লাইন ধরি, এবং যে বাণী মহাপুরুষদের প্রচার করছি তার জীবন কাহিনী, সেটা দর্শক বন্ধুদের শ্রবণার্থে ভালো লাগবেন এবং উপকৃত পাবেন, উপকার পাবেন আগামী দিনগুলোতে আপনাদের নিজেদের পথ চলার জন্য। আমি কোনো উল্টো পাল্টা টোটকাও এখানে দিই না, যে এই করুন, তাই করুন, ওই করুন, ওই করুন, এতগুলো সুপুরি নিন, ওই নিন, এই নিন, কালো কাপড়ে বাঁধুন, ওখানে রাখুন, ঘন্টা হবে, কিছু হবে না। স্পিরিট দিয়ে কাজ করতে হয়। টোটকারও একটা দ্রব্য থাকে, যে দ্রব্যটা বিশেষ মন্ত্রপুত হতে হয়,
তবে গিয়ে কার্যসিদ্ধি হয় টোটকা, নচেত কিন্তু টোটকার কার্যসিদ্ধি আসে না। একে বলা হয় হাত যশ। যে ব্যক্তি টোটকার সরঞ্জাম আপনাকে দেবে সেই মন্ত্রপুত করে, তবেই গিয়ে কার্যসিদ্ধি হবে টোটকাতে। যেমন গোলমরিচ দিয়ে কিছু টোটকা, সেই গোলমরিচ যদি আমি প্রদান করি তবেই কার্যসিদ্ধিটা সঙ্গে সঙ্গে হবে, তবেই টোটকার কাজ করে। যারা চেম্বারে আসেন তাদেরকে দিই। টিভির অনুষ্ঠানের জন্য আমি সাধকদের বাণী প্রচার করি আপনাদের সামনে। তো যে পুত্র তার পিতা মাতার ভরণ পোষণ করেন এবং তাদেরকে আনন্দ বিধান করেন, সেই হচ্ছে প্রকৃত পুত্র। এটা লোকনাথ বাবা তার এক ভক্তকে বলেছিলেন। সেই ভক্তের নাম হচ্ছে মদন চক্রবর্তী। কি ঘটেছিল ভক্তের জীবনে সেটা আসছি। তার আগে বলে রাখি, বাবা তাকে বলেছিলেন গয়াগাং পিণ্ডদানঞ্চ। এই কথাটার তাৎপর্য হলো গয়াসুরকে পিণ্ডদান করতে হয়, গয়াসুরে পিণ্ডদান করতে হয়। কেন? গয়াসুরকে যদি পিণ্ড না দেওয়া যায় তাহলে গয়াসুর ক্ষিপ্ত হয়। তাহলে পিতৃকুল বা মাতৃকুল বা পিতা বা মাতার যদি মৃত্যু ঘটে তাহলে তাদের আত্মাটা তৃপ্ত হয় না। এই জন্য গয়াসুরকে আগে দিতে হয়। আমি আগেও আপনাদের বলেছি, মানুষের জীবনের উন্নতিকে প্রথম আটকে রাখে তার পূর্বপুরুষ। তার পিতৃকুল মাতৃকুলের অতৃপ্ত আত্মারা তাকে ভালো হতে দেয় না। এটাই হচ্ছে প্রথম। দ্বিতীয় গ্রহ, তারপর বাস্তু, তারপর বিভিন্ন রকম লোক আছে। তাই এই গ্রহদের সঙ্গে, গ্রহকে তুষ্ট করতে গেলে আগে পিতৃকুল মাতৃকুলকে তুষ্ট করতে হবে, তবেই গিয়ে ফল লাভ পাওয়া যায়। তাই গয়াসুরের পিণ্ডদান প্রথমে করতে হয়। গয়াসুর যদি তৃপ্ত হয় তবেই গিয়ে তার পিতৃ বা মাতৃপিণ্ড বা যার পিণ্ডদান করছেন সেটা প্রসন্ন হয়। এই উক্তিতে বাবা বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে জয় মাতার, একটু লাইনে থাকুন, একটু শুনুন। হ্যাঁ, এর তাৎপর্য গয়াসুরকে পিণ্ডদান একেবারেই না করলে একেবারেই ক্ষেপে যায়। তখন এই ক্ষিপ্ত অসুরকে থামানো তোদের বিষ্ণুদেবেরও পাদপদ্মের কর্ম নয়। সে শক্তি পিণ্ডরই রয়েছে। যেমন তোর শরীরে যে গয়াসুর আছে তাকে আহার না দিলে ক্ষিপ্ত হয়ে যায়, মানে মানুষ যেমন নিজে আহার না পেলে ক্ষিপ্ত হয়ে যায় খুব ক্ষুধার জ্বালায়, সেরকম গয়াসুরের মতো প্রত্যেকটা ব্যক্তির এইরকম একটা আত্মা রয়েছে। সে ক্ষিপ্ততা পিতৃকুল মাতৃকুলের আত্মার তুষ্টিতে হয়। তাহলে এই যে মায়ের প্রকৃত মদন চক্রবর্তী মায়ের কি হয়েছিল, কেন মদনকে এই কথা বাবা বলেছিল, তার আগে কলা বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। কি? সর্বাণী ঘোষ। নিজের সম্বন্ধে জানবে? জন্ম তারিখ? 1 নভেম্বর 1996। তাহলে এখন 30 বছর, 28 বছর বয়স, তাই তো? জন্ম টাইমটা বলো। হ্যাঁ, জন্ম টাইম হচ্ছে 10টা 15। 10টা 15? সকাল? রাত। জন্মস্থান কি ব্যারাকপুর? হ্যাঁ, ব্যারাকপুর। প্রশ্ন কি? বিবাহ কবে মধ্যে হবে, হলে কেমন হবে, ভালো হবে কিনা? শুক্রবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বিবাহটা মাঝামাঝি রকমের হবে মা, খারাপও হবে না আর খুব যে ভালো হবে তাও না, ঠিক আছে? কোনো বাধা আছে বিবাহে? হ্যাঁ, বর্তমান 2025 অব্দি কোনো বিবাহের যোগ নেই। বিবাহ নিলে ভালো, খারাপ হবে মা, কিন্তু বিয়ের যোগ আসবে। যোগাযোগ আসছে কি? তোমার একটা বিবাহে বাধা আছে, কেউ এটা আটকে রেখেছে বিয়েটা। আমাকে মাঙ্গলিক আছে? হ্যাঁ আছে, আংশিক আছে। ঠিক আছে, জয় মাতারা। তা এই ব্যাপারে কি বলেছিলেন মদন চক্রবর্তীকে বাবা? এই মদন চক্রবর্তীর মাতার পায়ে এক প্রকার পচনশীল দুষ্ট ব্রণ হয়, একটা খারাপ জাতীয় ব্রণ পায়ে জন্মায়, পচনশীল। লোকনাথ বাবার আশ্রমে কয়েকদিন সেই মাতাকে রাখা হয়, অর্থাৎ মদন তার মাকে বাবার আশ্রমে রেখে গেছিলেন। সেবা শুশ্রূষা পেয়ে, বাবার আশীর্বাদ পেয়ে খুব তাড়াতাড়ি সেই রোগ মুক্তি ঘটে মদনের মায়ের। তখন বাবা মদনকে বলেন, তোর মা সম্পূর্ণরূপে সুস্থ, এইবার তুই
তোর মাকে নিয়ে যেতে পারবি। এই ঘটার মানে এই যে মদন বাবার কাছে তার মাকে রেখে গেল, মানে লোকনাথ বাবার কাছে, বাবা যখন সুস্থ করে তার মাকে ফেরত দিল, তখনই তাকে এই পুত্র হিসাবে তার কর্তব্যকে বুঝিয়েছেন। অবশ্যই এখনকার দিনে হসপিটাল, নার্সিংহোম বিভিন্ন জায়গায় আছে, তখন তো তা ছিল না পরিকাঠামো, সেই জন্য বাবার আশ্রমে এই রকম হতো, এবং মদন তার মাকে এবং বাবাকে এইভাবেই সেবা করতেন। আরোগ্য লাভের পর রোগীকে সুস্থ করে বাবা মদনের হাতে তুলে দেন। প্রত্যেকটা পুত্রের এবং কন্যার কর্তব্য থাকে তার পিতা মাতার ভবিষ্যৎ দেখার জন্য। যদি ধরে নিলাম অনেক পুত্র বা কন্যারা তার পিতা মাতাকে দোষারোপ করেন, যে তার অতীত হিসাবে যদি গণনা করা যায়, গণনা মানে অতীত যদি হয় তার পুত্র বা পিতার জন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ স্থানে পড়াশোনা বা এডুকেশন করায়নি, এটা অনেকেরই পুত্র বা কন্যার আক্ষেপ আছেন যে তার বাবা মা তাকে ভালো জায়গায় পড়াননি, যার জন্য সে জীবনে সফলতা অর্জন করতে পারছে না। এটা কারণ এটা তার বাবা মার কর্তব্য তার বাবা মা করেছে, তার ফল তারা ভোগ করবে মৃত্যুর পর। সেটা নিয়ে পুত্র বা কন্যার চিন্তা করার কারণ নেই। নিজের কর্ম, এটা লোকনাথ বাবাই বলেছেন, নিজের কর্মটা সঠিক রাখো, অন্য কে কি করেছে তার ফল তাকে ভোগ করতেই হবে, তোমার কর্মের ফল তুমি ভোগ করবে। এই জন্য সঠিক কর্ম করাই হচ্ছে উচিত কার্য হবে। এইরকম আরেকটা ঘটনা আপনাদেরকে বলবো। এই নিজেকে কেউ যদি অহংবোধ চলে আসে, অহংকার চলে আসে, সেই মানুষের পতন কিভাবে হয় সেই রকমই একটা ঘটনা আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু, গ্লোব টিভির পর্দায় আমি লাইভ অনুষ্ঠান করি, যারা যারা সরাসরি ফোন করতে চাইছেন আমাকে ফোন করতে পারেন। দেখুন দুটি নাম্বার রয়েছে, 9836955394 এবং 9839630305, দুটি বুকিং নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার। নিজস্ব বাসগৃহ গৃহমন্দির উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে মঙ্গল শনি রবি বসি এবং অমাবস্যা পূর্ণিমা ইত্যাদি বিশেষ যোগে আমি সেখানে যজ্ঞ করি ভক্তদের মঙ্গলার্থে। বুধবার দিন থাকে ব্যারাকপুর চেম্বার, শুক্রবার দিন থাকে হাওড়া ময়দানে চেম্বার। অমাবস্যায় আমার তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞ থাকে। এই যে ধারণ ছাড়া প্রতিকার, কি বলি, সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অবশ্যই এই যে আমার মেটাল ট্যাবলেট প্রদান করি, এই মেটাল ট্যাবলেট 100% পড়ার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত হন। এবং আমার জ্যোতিষ গণনা এতখানি পাওয়ারফুল, এত প্রেডিক্টেবল, এত নির্ভুল যে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে ধরতে পারি আমি। ফলে মানুষের সমস্যা মুক্ত সঙ্গে সঙ্গে হন। এই যে যজ্ঞ দেখতে পাচ্ছেন শ্মশান ভূমিতে বা আমার গৃহতে যে যজ্ঞ করি, এই ধারণ ছাড়া প্রতিকার, যে ব্যক্তি, অনেকে এসে বলেন আমার সন্তানকে কিছু পড়ানো যাবে না, তাহলে তার একটা ফটো নিতে হবে, সেই ছবিতে নাম, তার নাম করে ক্রিয়া করতে হবে, বলি দিতে হবে। আপনারা দেখতে পাবেন, এখানে দেখানো হবে। এই যে যজ্ঞেতে যে সাকল্যগুলো ব্যবহার হয়, এই সাকল্য বিভিন্ন রকম জড়িবুটি এবং দ্রব্য দ্বারা তৈরি হয়। এই সাকল্যের প্রয়োগে আগুনে যে গন্ধ উৎপন্ন হয়, তার থেকে সেই অদৃশ্য শক্তি আত্মারা সেখানে প্রবেশ করে এবং বাক সিদ্ধতা, তার মুখে যে মন্ত্র উচ্চারণ করছি, যে ব্যক্তির মঙ্গলের কামনা করব, সেই আত্মারাই এসে কাজ করে দিয়ে যায়। তারা মায়ের দূত। আর যে দ্রব্যটা প্রয়োগ করব নিজের হাত দিয়ে, এই হাত যশ, এক হচ্ছে বাক সিদ্ধতা আর এক হচ্ছে হাত যশ। এই দুয়ের ফলে 8 আনা 16 আনা কার্য পাওয়া যায়। আর ধারণযুক্ত প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেট পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ সমস্যা মুক্ত। আমার যারা যজ্ঞ করে যাদেরকে কবচ তাবিজ প্রদান করেছি, তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। শ্মশান, হসপিটাল, কবরস্থান, মরাবাড়ি, আতুর বাড়ি, যেখানে ইচ্ছে যেতে পারে, মাছ, মাংস, ডিম সব কিছু খেতে পারবে, কোন রকম বাধা নিষেধ থাকে না। এই হাই ট্রান্সফার কবচের পাওয়ার থাকে এতখানি যে পরিধানের সঙ্গে সঙ্গে মানুষ উপকৃত হন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠানে সন্ধ্যা 5টা 55 মিনিট এবং দুপুর 11টা 40 মিনিটে, দুটো টাইমে আমার সারাদিন অনুষ্ঠান থাকে।
ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।